নমস্কার, উই লার্ন ইনভেস্টিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 20 ডিসেম্বর 2025 শনিবার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত সপ্তাহটা তো ভারতীয় শেয়ার বাজারের জন্য একটা রোলার কোস্টার রাইড ছিল, তাই না? একদম। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটানা পতন। মনে হচ্ছিল বাজার হয়তো আরও অনেকটা নিচে যাবে, কিন্তু শুক্রবারই কি বলবো, একটা অসাধারণ প্রত্যাবর্তন, যাকে বলে একেবারে ভি শেপড রিকভারি। হ্যাঁ, তো প্রশ্নটা হলো, এমন কি ঘটলো যে রাতারাতি বাজারের মুডটা পুরোপুরি বদলে গেল? ঠিক এই পয়েন্টটা নিয়ে আজকের আলোচনা। আর সত্যি বলতে কি, এর পেছনে কোনো ম্যাজিক নেই, আছে গ্লোবাল ইকোনমির কিছু বড়সড় চাল। মানে হাজার হাজার মাইল দূরে ঘটা ঘটনা। ঠিক। আজ আমরা উই লার্ন ইনভেস্টিং এর এই পর্বে প্রাপ্য এই বিষয়গুলো নিয়েই গভীরভাবে আলোচনা করব। বোঝার চেষ্টা করব আমেরিকার ইনফ্লেশন ডেটা আর জাপানের একটা ঐতিহাসিক পদক্ষেপ কিভাবে আমাদের বাজারকে প্রভাবিত করল। আর শুধু তাই নয়, আমরা এটাও দেখব যে এফআইআই আর ডিআইআই এর লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতল, কোন সেক্টরগুলো হিরো হলো আর কোনগুলোই বা একটু পিছিয়ে পড়ল। আর সবশেষে সামনে তো ক্রিসমাসের সপ্তাহ। এই ছোট সপ্তাহে আমাদের কি কি বিষয়ের উপর নজর রাখতে হবে সেটাও জেনে নেব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে বিশ্ব বাজারের ছবিটা একটু বুঝে নেওয়া যাক। শোনা যাচ্ছে আমেরিকা আর জাপান থেকে দুটো বড় খবর এসেছে। একদম। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হল আমেরিকার কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই ডেটা। ইনফ্লেশন ডেটা। হ্যাঁ, মুদ্রাস্ফীতির ডেটা। বাজারের অনুমান ছিল ইনফ্লেশন 3.1% থাকবে, কিন্তু ডেটা এসেছে মাত্র 2.7%। ও আচ্ছা, এটা তো বাজারের জন্য একটা বিরাট স্বস্তির খবর। বিরাট। এর মানে কি যে আমেরিকার ফেডারেল রিজার্ভ আগামী দিনে সুদের হার আর বাড়াবে না, বরং কমানোর কথা ভাবতে পারে? এক্স্যাক্টলি। এই ডেটাটা প্রায় নিশ্চিত করে দিয়েছে যে আমেরিকা একটা গোল্ডিলক্স সিনারিওর দিকে এগোচ্ছে। গোল্ডিলক্স সিনারিও অর্থনীতির পরিভাষায় এই শব্দটা প্রায় শোনা যায়। এর আসল মানেটা কি? এটা অর্থনীতির একটা আদর্শ পরিস্থিতিকে বোঝায়। খুব গরমও না, আবার খুব ঠান্ডাও না, একেবারে পডি। ঠিক তাই। অর্থাৎ গ্রোথও থাকবে, আবার ইনফ্লেশনও নিয়ন্ত্রণে থাকবে। এর ফলে 2026 সালে রেট কমানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে, যা বিশ্বজুড়ে শেয়ার বাজারের জন্য খুবই ইতিবাচক একটা ব্যাপার। এর প্রতিক্রিয়ায় ডলার ইন্ডেক্স DXY দুর্বল হয়েছে আর ট্রেজারি ইল্ডও কমেছে। আচ্ছা, তাহলে আমেরিকার খবরটা তো পরিষ্কার, কিন্তু জাপানের খবরটা? শুনেছি তারা প্রায় 30 বছর পর সুদের হার বাড়িয়ে 0.75% করেছে। হ্যাঁ, এটা তো বাজারের জন্য একটা খারাপ খবর হওয়া উচিত ছিল। আপাত দৃষ্টিতে তাই মনে হতে পারে, কারণ জাপানের সুদের হার বাড়লে ইয়েন ক্যারি ট্রেড বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় ছিল। এই ইয়েন ক্যারি ট্রেড জিনিসটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন। নিশ্চয়ই। সহজ ভাষায়, বিনিয়োগকারীরা সস্তা সুদে জাপানি ইয়েন লোন নিয়ে ভারত বা আমেরিকার মতো অন্য দেশের শেয়ার বাজারে বিনিয়োগ করে। কারণ জাপানে সুদের হার প্রায় 0 ছিল। একদম। এখন যদি ইয়েন শক্তিশালী হয়ে যায়, তাহলে তাদের লোন শোধ করতে বেশি টাকা লাগবে। তাই তারা অন্য দেশ থেকে বিনিয়োগ তুলে নিতে শুরু করবে, যা বাজারে নগদের একটা সংকট তৈরি করতে পারত। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি, তাই তো? না, হয়নি। আর কারণটা লুকিয়ে আছে ব্যাংক অফ জাপানের গভর্নরের মন্তব্যের মধ্যে। তিনি রেট বাড়ালেও তার পরবর্তী মন্তব্য ছিল খুবই নরম বা ডভেশ। আচ্ছা। তিনি স্পষ্ট করে বলেননি যে ভবিষ্যতেও রেট বাড়ানো হবে। ফলস্বরূপ ইয়েন শক্তিশালী হওয়ার বদলে উল্টে দুর্বল হয়ে পড়ে। তার মানে ইয়েন ক্যারি ট্রেড চালু রইল। হ্যাঁ, আর বিশ্ববাজার একটা বড়সড় ধাক্কা থেকে বেঁচে গেল। দারুণ বিশ্লেষণ। তার মানে এই দুটো গ্লোবাল ফ্যাক্টরের জন্যই আমাদের বাজারের শুক্রবার এত বড় উত্থান দেখা গেল। নিফটি আর সেন্সেক্সের পারফরম্যান্স কেমন ছিল? হ্যাঁ, শুক্রবারের র্যালির পেছনে মূল কারণ ছিল এটাই। নিফটি 50 সপ্তাহের শেষে 0.53% নেগেটিভে 25,966.40-তে বন্ধ হয়েছে বটে। কিন্তু শুধু শুক্রবারেই 0.58% বেড়েছে। ঠিক। সেন্সেক্সও 84,929-এ বন্ধ হয়েছে। তবে এই সপ্তাহে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল বড় শেয়ার এবং ছোট মাঝারি শেয়ারের মধ্যেকার পার্থক্য। ও, সেটা কিরকম? যেখানে নিফটি দেশের টপ 50টা কোম্পানি সপ্তাহে সামান্য পড়েছে, সেখানে নিফটি মিড ক্যাপ আর স্মল ক্যাপ ইন্ডেক্স শুধু শুক্রবারেই 1.2%-এর বেশিই বেড়েছে। এর মানে কি দাঁড়ায়? এর মানে খুব পরিষ্কার।
বিদেশি বিনিয়োগকারীরা বা এফআইআইস বড় কোম্পানির শেয়ার বিক্রি করলেও আমাদের দেশীয় বিনিয়োগকারীরা মানে ডিআইআইস ভারতের গ্রোথ স্টোরির ওপর ভরসা রেখে ছোট এবং মাঝারি কোম্পানিগুলোতে জমকে বিনিয়োগ করছেন। এটা তো বাজারের অভ্যন্তরীণ শক্তিকে প্রমাণ করে। অবশ্যই। এফআইআই এবং ডিআইআই এর টাকার অঙ্কের পরিসংখ্যানটা যদি একটু বলেন। নিশ্চয়ই। এই সপ্তাহে এফআইআইরা ক্যাশ মার্কেটে প্রায় ৯,০২০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। বিশাল অঙ্ক। কিন্তু তার জবাবে ডিআইআইরা প্রায় ২০,১৮৫ কোটি টাকার শেয়ার কিনে বাজারকে শুধু বাঁচিয়েই রাখেনি, একটা মজবুত সাপোর্টও দিয়েছে। আর সবচেয়ে ভালো লক্ষণ হল শুক্রবার এফআইআইদেরও প্রায় ৫৯৫ কোটি টাকার নেট কেনাকাটা করতে দেখা গেছে। এখানে উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আমরা আমাদের সকল দর্শককে মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই আলোচনাটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। কোনো প্রকার বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের গবেষণা করুন এবং একজন রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করুন। শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির সাপেক্ষে। খুব জরুরি একটা কথা। চলুন এবার সেক্টরগুলো নিয়ে কথা বলা যাক। কোন সেক্টরগুলো এই সপ্তাহে তারকা ছিল? উইনারদের তালিকায় সবার আগে রাখতে হবে মেটাল সেক্টরকে। সপ্তাহে প্রায় 1.9% বেড়েছে। ওয়াও! এর কারণ হল চীনের অর্থনৈতিক উদ্দীপনা আর দুর্বল ডলার। এর ফলে টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিলের মতো শেয়ারগুলো দারুণ পারফর্ম করেছে। আর অটো সেক্টর? অটো সেক্টরও ভালো করেছে। দুর্বল ইয়েনের কারণে মারুতি সুজুকির মতো কোম্পানিগুলোর রয়্যালটি পেমেন্টের খরচ কমেছে, যা তাদের জন্য লাভজনক। আচ্ছা। টাটা মোটরস এবং বাজাজ অটো ভালো করেছে। তবে এই সপ্তাহের স্টার ছিল এনবিএফসিস, বিশেষ করে শ্রীরাম ফিন্যান্স। শ্রীরাম ফিন্যান্সের খবরটা তো বেশ বড় ছিল। বিশাল খবর। জাপানের এমইউএফজি ব্যাংক প্রায় ৩৯,৬০০ কোটি টাকা বিনিয়োগ করে ২০% স্টেক কেনার ঘোষণা দিয়েছে। এটা পুরো সেক্টরের প্রতি বিদেশি আস্থাকে তুলে ধরে। দারুণ। এবার যদি আমরা কয়েনের অন্য পিঠটা দেখি, মানে কোন সেক্টরগুলো পিছিয়ে পড়ল? ল্যাগার্সদের মধ্যে প্রথমেই বলতে হবে আইটি সেক্টরের কথা। প্রায় ১.১১% পড়েছে। এর কারণ? অ্যাকসেঞ্চারের সতর্ক গাইডেন্স আর টাকার শক্তিশালী হওয়া। টাকা এখন ৮৯.২৫ প্রতি ডলার। এটা আইটি কোম্পানিগুলোর মার্জিনের ওপর চাপ সৃষ্টি করেছে। আর পিএসইউ ব্যাংক সেক্টর, ওরা তো রেকর্ড লাভ করার পরেও চাপে ছিল। 60% পড়েছে। এটা আসলে প্রফিট বুকিংয়ের কারণে হয়েছে। দ্বিতীয় ত্রৈমাসিকে প্রায় ৪৯,৪৫৬ কোটি টাকার রেকর্ড লাভ করার পর শেয়ারগুলো অনেক বেড়ে গিয়েছিল। আচ্ছা। আর শেষে এফএমসিজি সেক্টরও প্রায় 0.52% পড়েছে। হিন্দুস্তান ইউনিলিভারের উদাহরণ দিয়ে বলতে পারি, কাঁচামালের দাম বৃদ্ধি আর গ্রামীণ চাহিদা দুর্বল থাকায় এই সেক্টর মার্জিন চাপের মধ্যে রয়েছে। বাজারকে এভাবে খুঁটিয়ে বুঝতে হলে তথ্যের গভীরে যাওয়াটা খুব জরুরি। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিংয়ের একটি বিশেষ বিশ্লেষণ। তাহলে মুদ্রা কথা হলো বিশ্ববাজারের ইতিবাচক সংকেত আর দেশীয় বিনিয়োগকারীদের দৃঢ়তার কারণে ভারতীয় বাজার সপ্তাহের শেষটা ভালোভাবে করেছে। কিন্তু সামনে তো ক্রিসমাসের ছুটি। এই ছোট সপ্তাহে কি আশা করা যায়? ঐতিহাসিকভাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে বাজারে একটা তেজি দেখা যায়, যাকে আমরা স্যান্টা ক্লজ র্যালি বলি। হ্যাঁ, স্যান্টা ক্লজ র্যালি। বর্তমান পরিস্থিতি যেমন ভিক্সের স্তর, যেটা এখন 10.11-তে আছে, আর বাজারের সেন্টিমেন্ট এই র্যালির সম্ভাবনাকে সমর্থন করছে। আচ্ছা, আগামী সপ্তাহে কি এমন কোনো বড় ইভেন্ট আছে যার দিকে নজর রাখতে হবে? এই সপ্তাহে একটাই বড় ডেটা পয়েন্ট আছে। সেটা হলো মঙ্গলবার ২৩শে ডিসেম্বর আমেরিকার তৃতীয় ত্রৈমাসিকের চূড়ান্ত জিডিপি ডেটা। বাজারের অনুমান 3.5% গ্রোথ। আর ছুটির কি প্রভাব পড়বে? বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর ক্রিসমাসের জন্য ভারতীয় এবং বিশ্ব বাজার বন্ধ থাকবে, তাই এই সপ্তাহে ট্রেডিং ভলিউম কম থাকতে পারে। কম ভলিউমে তো অনেক সময় ছোট খবরেও বাজারে বড় মুভমেন্ট দেখা যায়। একদম, তাই সতর্ক থাকতে হবে। আর নিফটির জন্য গুরুত্বপূর্ণ টেকনিক্যাল লেভেল কোনগুলো? নিফটির জন্য ২৫,৭৫০ থেকে ২৫,৮০০ একটা খুব শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে। অন্যদিকে ২৬,১০০ থেকে ২৬,৩০০ হল রেজিস্ট্যান্স জোন, যা পার করতে পারলে বাজার আরও উপরে যেতে পারে। এই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে একজন শিক্ষার্থী বা বিনিয়োগকারীর এই সপ্তাহে কি কি বিষয় মাথায় রাখা উচিত? দেখুন, প্রথমত বলবো, যেহেতু এটি একটি কম ভলিউমের সপ্তাহ, তাই তাড়াহুড়ো করে কোনো নতুন বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
বাজারকে পর্যবেক্ষণ করা বেশি জরুরি। ঠিক। দ্বিতীয়ত, দেশীয় অর্থনীতির ওপর ফোকাস করা। মিড ক্যাপ এবং স্মল ক্যাপের পারফরম্যান্স প্রমাণ করে যে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি মজবুত। তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দেশীয় চাহিদার উপর নির্ভরশীল সেক্টরগুলো নিয়ে গবেষণা করা যেতে পারে। টাকার মূল্যের উপর নজর রাখাটা কতটা জরুরি? খুব জরুরি। ডলারের সাপেক্ষে টাকার দাম বা রুপি ভ্যালু বাজারের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা স্থিতিশীল টাকা বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে। আর শেষ পরামর্শ? শেষ পরামর্শ হল Q3 ফলাফলের জন্য প্রস্তুতি নেওয়া। জানুয়ারি মাস থেকে কোম্পানিগুলোর তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল আসা শুরু হবে। এই সপ্তাহটি সেই সব কোম্পানির ব্যালেন্স শিট আর পারফরম্যান্স নিয়ে পড়াশোনা করার জন্য একটা দুর্দান্ত সুযোগ। উই লার্ন ইনভেস্টিংয়ের মূল উদ্দেশ্যই হল আপনাদের বাজারের এই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে অবগত করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত করা। এই বিস্তারিত এবং গভীর বিশ্লেষণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বাজারের এই জটিল গতিবিধিকে এত সহজভাবে বুঝিয়ে বলার জন্য আমরা কৃতজ্ঞ। আমারও খুব ভালো লাগলো আলোচনা করে। বিশ্ব বাজারের সাথে আমাদের দেশের বাজারকে যুক্ত করে দেখতে পারলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। আশা করি আজকের আলোচনা আপনাদের বাজারকে বুঝতে সাহায্য করেছে। শেয়ার বাজার সম্পর্কে এমন তথ্য সমৃদ্ধ এবং গভীর বিশ্লেষণ পেতে উই লার্ন ইনভেস্টিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।